বাংলা আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম। কোন দিকে যাবে নৌকার ভোট? নানা কৌশল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। কার্যক্রম স্থগিত। আওয়ামী লীগের ভোটের মাঠে অনুপস্থিতি নতুন সমীকরণ তৈরি করেছে। ১৩ সেনা কর্মকর্তাকে আজ ট্রাইব্যুনালে আনা হচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের ১৫.৫ বছরের শাসনামলের গুম নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের ২টি মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ আনা হচ্ছে। বিল্ডিং কোডবিহীন ভবন টিকবে না। ভবন তৈরির কৌশল ও মান বিষয়ে নির্দেশনা রয়েছে বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোডে, বিএনবিসিতে। উদ্ধার অভিযানে সক্ষমতার ঘাটতি ফায়ার সার্ভিসের। প্রাকৃতিকভাবেই বাংলাদেশ দুর্যোগপ্রবণ অঞ্চল। তীব্র ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে দেশ। শুক্রবারের ৫.৭ মাত্রার ভূমিকম্প দিচ্ছে সতর্কবার্তা। এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান যে আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে এই খবরটি দেখছেন। কোন দিকে যাবে নৌকার ভোট? নানা কৌশল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। কার্যক্রম স্থগিত। আওয়ামী লীগের ভোটের মাঠে অনুপস্থিতি নতুন সমীকরণ তৈরি করেছে। প্রশ্ন উঠেছে, দলটির ভোট ব্যাংক কোন দিকে যাবে? তবে বিএনপি ও জামায়াতে ইসলামী দুই দলই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এই দলটির ভোট টানতে নানা কৌশল অবলম্বন করছে। সূত্রগুলো জানাচ্ছে, জয়ের ব্যাপারে এক ধরনের নিশ্চয়তা থাকা সত্ত্বেও আওয়ামী লীগের ভোট নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে বিএনপির। তাই প্রকাশ্যে তারা দলটির বিরুদ্ধে কঠোর অবস্থান দেখাচ্ছে না। পাশাপাশি নির্বাচনী প্রচারণায় অনেক স্থানে বিএনপির প্রার্থীরা আওয়ামী লীগ সমর্থক ও ভোটারদের নিরাপত্তা দেওয়ার আশ্বাসের পাশাপাশি তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন। অন্যদিকে বসে নেই আগামী নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্দ্বী বলে পরিচিত জামায়াতও। এ দলটিও আওয়ামী লীগ নেতাকর্মীদের নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দেওয়া সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এমনকি আওয়ামী লীগের ভোট টানতে সংখ্যালঘুদেরও দু একটি আসন ছেড়ে দেওয়ার চিন্তা করছে জামায়াত। খোঁজ নিয়ে দুটি দলই নতুন এই নির্বাচনী কৌশলের কথা জানা গেছে। অন্যদিকে আওয়ামী লীগের ভোট টানার লক্ষ্যকে কেন্দ্র করে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে জোট করবে কিনা তা নিয়ে দুই দলই পুনর্বিবেচনা করে দেখছে। এনসিপির সঙ্গে নির্বাচনী জোট থাকলে আওয়ামী লীগ সমর্থকরা ভোট নাও দিতে পারেন, এমন আশঙ্কা থেকে দল দুটি নানা হিসাব নিকাশ কষছে। কারণ আওয়ামী লীগ নেতারা এনসিপিকে প্রধান শত্রু মনে করে এমন আলোচনা আছে দেশের রাজনীতিতে। শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুখ্য ভূমিকা পালন করেছে। এই সংগঠনের নেতৃত্ব দানকারীরাই পরে এনসিপি গঠন করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন, আওয়ামী লীগের ভোট জামায়াতে ইসলামীকে দেওয়ার কথা নয়। আমার মনে হয় তারা অধিকাংশই ভোট কেন্দ্রে যাবে না। আবার যারা যাবে হয়তো বিএনপির ধানের শীষেই ভোট দেবে। অবশ্য জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের মনে করেন, বাস্তবে নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ৫% বেশি নয়। যুগান্তরকে তিনি বলেন, আওয়ামী লীগ আমলের শেষের দিকে বিভিন্ন উপনির্বাচনে দেখা গেছে সেখানে কেউ ভোট দিতে যায়নি। শুধু তাদের লোকজন গেলেও ভোট পড়ার কথা ২০ থেকে ৩০%, কিন্তু সেখানে ভোট পড়েছে ৬ থেকে ৭%। বাস্তবে মানুষ আওয়ামী লীগের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এরপরেও যারা আছে, আমার ধারণা আগামী জাতীয় নির্বাচনে অনেকেই ভোট দিতে যাবে না। আর যারা ভোট দিতে যাবে তারা হয়তো অবস্থার আলোকে ব্যবস্থা নেবে। সফট সাপোর্টার যারা রয়েছে তারা স্থানীয় নেতাদের সঙ্গে সম্পর্ক সহ নানা হিসাব নিকাশ করে ভোট দিতে পারেন। তিনি বলেন, আমরা তো সবার কাছেই ভোট চাইব, কে কাকে ভোট দেবে সেটা তো তার ব্যক্তিগত পছন্দের বিষয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের ভোট কারা পাবে সেটি নির্ভর করছে কয়েকটি বিষয়ের উপর। প্রথমত, দলটির আদর্শের কাছাকাছি যদি কোনো প্রার্থী থাকে তাদের ভোট দেবে। দ্বিতীয়ত, ভোটারদের সঙ্গে প্রার্থীর সম্পর্কের উপর। এবং তৃতীয়ত, ৫ আগস্টের পর প্রার্থী বা তাদের কর্মীরা আওয়ামী লীগের কর্মীদের উপর কতটা নির্যাতন চালিয়েছে সেই বিবেচনা নির্ভর করে। বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা এখন দুই ভাগে বিভক্ত। একটি অংশ শেখ মুজিবুর রহমানকে নেতা মেনে রাজনীতি করে। এই অংশটির ভোট এবার বিএনপির পক্ষে যাবে বলে মনে হয়, কারণ মুক্তিযুদ্ধ সহ নানা ইস্যুতে তারা কখনো জামায়াতকে ভোট দেবে না। আরেক অংশ শেখ হাসিনাকে নেতা হিসেবে মেনে রাজনীতি করছে। এই অংশটির আবার দুটি ধারা রয়েছে বলে অনেকে মনে করছেন। তারা বলছেন, শেখ হাসিনা যদি কোনো নির্দিষ্ট দলকে ভোট দিতে বলে বা ভোট বর্জন করতে বলে তাতে একটি অংশ সাড়া দেবে। আরেকটি অংশ মনে করে শেখ হাসিনার জন্যই আওয়ামী লীগের বর্তমান এই পরিণতি, ফলে তারা নিজেদের হিসাব নিকাশ
বিশ্বাস থেকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেবেন। অনেকের মতে এই অংশের এলাকার রাজনীতি ও নিরাপত্তার কথা ভেবে বিএনপির ধানের শীষকে বেছে নেওয়ার সম্ভাবনা বেশি। এজন্যই কেউ কেউ মনে করছেন কিছুটা জামায়াত প্রভাবিত উত্তর অঞ্চলের কয়েকটি এলাকায় আওয়ামী লীগের একাংশ জামায়াতকে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকদের আরও মতামত হচ্ছে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী ও সমর্থকদের বিএনপির দিকে ঝোঁকার বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে সরাসরি পক্ষে ছিল না বিএনপি, দলটি প্রজ্ঞাপন নয় বিচার করে নিষিদ্ধের পক্ষে ছিল। দ্বিতীয়ত, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে বিক্ষোভ সহ নানা কর্মসূচিতে সক্রিয় ছিল জামায়াত। ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে জামায়াত আনুষ্ঠানিকভাবে কর্মসূচিও দিয়েছে, কিন্তু বিএনপি সেখানে কৌশলী অবস্থান নেয়। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা মাঠে থাকলেও আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচি দেয়নি। যদিও বিএনপি প্রতিক্রিয়ায় জানিয়েছে এ রায়ের মধ্য দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে, তবে বিএনপি উদারপন্থী দল হওয়ার কারণে ভোটের মাঠে অনেক বেশি সুবিধা পাবে। বিগত জাতীয় নির্বাচনের ফল বিশ্লেষণ করে দেখা যায় আওয়ামী লীগ 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ভোট পেয়েছে 30.08%, 1996 সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে 37.44%, 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে 40.13% ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোট পেয়েছে 48.08%। এরপর তিনটি জাতীয় নির্বাচন হলেও তা ছিল প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত। এর মধ্যে দুটি নির্বাচন একতরফা ও একটি নির্বাচনের ভোটের আগের রাতেই ভোট হয়ে যায়। লক্ষণীয় যে শতকরা হিসেবে আওয়ামী লীগ ভোট কিছুটা বেশি পেলেও 2008-এর পর আর সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সাহস পায়নি দলটি। কারণ দুঃশাসনের কারণে দলটির জনপ্রিয়তা কমে যায় এবং জয়ের ব্যাপারে দলটি আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। ফলে ছলচাতুরের আশ্রয় নিয়ে দলটি পরপর তিনটি বিতর্কিত নির্বাচন করে এবং এভাবেই প্রথমে স্বৈরাচারী এবং সর্বশেষ ফ্যাসিস্ট হিসেবে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। অন্যদিকে 1991 সালের নির্বাচনে বিএনপি ভোট পেয়েছে 30.83%, 1996 সালের নির্বাচনে 33.61%, 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে 40.97% ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোট পেয়েছে 33.20%। আর বিগত নির্বাচনে পরিসংখ্যান বলছে জামায়াতের ভোট কমেছে। 1991 সালের নির্বাচনে জামায়াত ভোট পেয়েছে 12.13%, 1996 সালের নির্বাচনে 8.61%, 2001 সালের 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোট পায় 4.60%। বিএনপি ও জামায়াত নেতাদের মতে আওয়ামী লীগের প্রায় 17 বছরের দুঃশাসনে সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল, যার ফলাফল গত বছরের 5ই আগস্টের গণ অভ্যুত্থান। ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে দেশের সাধারণ মানুষও জুলাই আগস্ট আন্দোলনে রাস্তায় নেমেছিল, যে কারণে আওয়ামী লীগের আগের ভোটের হারের সাথে এখনকার অবস্থা মেলানো যাবে না। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের সর্বোচ্চ 20% ভোট হতে পারে এমন আলোচনা আছে রাজনৈতিক অঙ্গনে। 13 সেনা কর্মকর্তাকে আজ ট্রাইব্যুনালে আনা হচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের 15.5 বছরের শাসনামলে গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দুটি মামলায় 13 সেনা কর্মকর্তাকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আনা হচ্ছে। রোববার বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-ই শুনানির জন্য দিন ধার্য আছে। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। প্রসিকিউশনের একটি সূত্র জানিয়েছে, রোববার সকাল 9:30টার মধ্যে ট্রাইব্যুনালের সব প্রসিকিউটরকে হাজির থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মানবতা বিরোধী অপরাধের পৃথক 3 মামলায় 15 সেনা কর্মকর্তাকে 22 অক্টোবর সকাল 7টার পর ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। যাদের হাজির করার কথা রয়েছে তারা হলেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মুস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, ব্রিগেডিয়ার KM আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও কর্নেল আনোয়ার লতিফ খান অবসর প্রস্তুতিমূলক ছুটিতে, র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারোয়ার বিন কাশেমের পাশাপাশি DGFI এর সাবেক 3 জন পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সোরার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকীকে রোববার ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের 2টি মামলা এবং জুলাই গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা একটি মামলায় মোট 25 জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে 8 অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। সেদিনই এই 3 মামলায় ট্রাইব্যুনালে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল প্রসিকিউশন। 11 অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয় 15 জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন কর্মকর্তা অবসর প্রস্তুতিমূলক ছুটিতে আছেন। 12 অক্টোবর ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়
মন্ত্রণালয় সূত্র জানায়, গ্রেফতারি পরোয়ানা জারির পর সেনা সদরে এমইএস বিল্ডিং নম্বর 54কে সাময়িক কারাগার ঘোষণার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছিল। সেই অনুরোধের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে ওই ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করা হয়। তারিখ পরিবর্তন। গুম নির্যাতনের দুটি মামলার পরবর্তী শুনানি ছিল 20 নভেম্বর। 26 অক্টোবর প্রসিকিউটর মনোয়ার হোসেন তামিম বলেন, এই দুটি মামলার পরবর্তী তারিখ ছিল 20 নভেম্বর। প্রসিকিউশনের পক্ষ থেকে এই মামলার তারিখ পরিবর্তনের জন্য একটি আবেদন করা হয়েছে। সেই আবেদন মঞ্জুর হয়ে 23 নভেম্বর এই দুটি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রসিকিউশনের নিজস্ব জটিলতার ডিফিকাল্টির কারণে এই সময় বাড়ানোর আবেদন করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের আরেকটি মামলায় 2 জন সেনা কর্মকর্তা আসামি আছেন। সেটির পরবর্তী তারিখ 5 নভেম্বর ছিল, সেটিও পরিবর্তনের আবেদন করা হয়েছে। সেই আবেদন মঞ্জুর করে 24 নভেম্বর দিন ধার্য করা হয়েছে বলেও জানান এই প্রসিকিউটর। বিল্ডিং কোডবিহীন ভবন টিকবে না, ভবন তৈরির কৌশল ও মান বিষয় নির্দেশনা রয়েছে বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোডে বিএনবিসিতে। সেখানে দেশের বিভিন্ন অঞ্চলভেদে কোথায় কী ধরনের মানসম্মত ভবন তৈরি করতে হবে তা বলা হয়েছে। বিএনবিসি অনুসরণ করে নির্মিত ভবনগুলো উচ্চমাত্রার ভূমিকম্প সহনীয়। তবে যেসব ভবন বিএনবিসি অনুসরণ ছাড়াই তৈরি হচ্ছে সেগুলো টিকবে না বলে অভিমত বিশেষজ্ঞদের। তাদের মতে দেশে এক এক অঞ্চলে ভবনের মান এক এক রকম হবে। এটা ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় বিএনবিসিতে নির্দেশনা দেওয়া রয়েছে। নগরাঞ্চলের মধ্যে ঢাকায় 8 মাত্রার ভূকম্পন তীব্রতা সম্পন্ন ভবন, সিলেটে 9 মাত্রার তীব্রতা সম্পন্ন ভবন তৈরির কথা বলা হয়েছে। সিলেট ও মধুপুর অঞ্চলে 7 থেকে 8 মাত্রার ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। বিশেষজ্ঞরা জানান, দেশের যে অঞ্চলেই বড় মাত্রার ভূমিকম্প হোক না কেন, রাজধানী ঢাকায় তীব্রতা হতে পারে সর্বোচ্চ 8। তবে ঢাকার আশেপাশের এলাকায় বড় মাত্রার কোনো ভূমিকম্পের ঝুঁকি নেই। আগে শুধু দেশের নগর অঞ্চলে ভূমিকম্পের প্রস্তুতি নেওয়া হলেও এখন দেশের সব অঞ্চলই ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে, কেননা দেশের সর্বত্র বিল্ডিং কোড অনুসরণ না করেই ভবন তৈরি হচ্ছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বিভাগের তথ্য মতে 2018 থেকে 2023 সাল পর্যন্ত বিভিন্ন ভবন পরিদর্শন করে বিএনবিসি অনুসরণ না করে ভবন নির্মাণের শত শত প্রমাণ পেয়েছে। নির্মাণগত ত্রুটির পাশাপাশি 2603টি ভবনে অগ্নি ঝুঁকি চিহ্নিত করেছে। আর নগরীর 58টি বিপণন বিতনের সবকটি কম বেশি ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ঝুঁকিপূর্ণ 35টি, মাঝারি ঝুঁকিপূর্ণ 14টি এবং অতি ঝুঁকিপূর্ণের তালিকায় রয়েছে 9টি। এছাড়া 2024 সালে সারা দেশে 252টি সরকারি এবং 929টি বেসরকারি মিলিয়ে 1181টি বহুতল ভবন 6 তলার উপরে পরিদর্শন করে ফায়ার সার্ভিস। ওই সময় 367টি ভবনকে ঝুঁকিপূর্ণ এবং 74টিকে অতি ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়। ভবন মালিক সহ সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সুপারিশ পাঠানো হলেও কাউকে তা বাস্তবায়নে উদ্যোগী হতে দেখা যায়নি। রাজুকের আরবান রেজিলিয়েন্স প্রকল্পের আওতায় পরিচালিত গবেষণায় দেখা গেছে 1825টি স্থান থেকে মাটি নিয়ে 5 ধরনের পরীক্ষা করা হয়েছে। এছাড়া পরীক্ষাগারে আরও 10 রকমের পরীক্ষা করা হয়েছে। এতে নিশ্চিত হওয়া গেছে বালু দিয়ে ভরাট এলাকা ভূমিকম্পের জন্য বেশি ঝুঁকিপূর্ণ। এই প্রকল্পের আওতায় 3252টি ভবন এবং রানা প্লাজা ধসের পর প্রায় 3500টি তৈরি পোশাক কারখানা নিয়ে জরিপ করা হয়। তবে এখনও পর্যন্ত আবাসিক ভবন নিয়ে কোনো কাজ হয়নি। রাজুকের এই প্রকল্পের আওতায় সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবন জরিপ করা হয়। এর মধ্যে 2735টি শিক্ষা প্রতিষ্ঠান, 207টি হাসপাতাল, 36টি থানা ও 304টি অন্যান্য ভবন রয়েছে। রাজুকের গবেষণায় আরও দেখা গেছে ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমইউ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও মাদ্রাসা বোর্ডের ভবন রয়েছে। এছাড়া সমীক্ষায় 187টি ভবনের ডিটেইলড ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করে সেগুলো মজবুত বা রেকটিফাই করতে বলা হয়েছে। এছাড়া রাজুকের তালিকায় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে 2টি ভবন ঝুঁকিপূর্ণ। এর মধ্যে একটি 2022 এবং অন্যটি 2008 সালে নির্মিত। হাজারীবাগের সালেহা উচ্চ বিদ্যালয়ে 2018 সালে নির্মিত 8তলা একটি ভবনও ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। সাভারের আশুলিয়ায় দোসাইদ AK স্কুল অ্যান্ড কলেজে 2017 সালে নির্মিত ভবন ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ বংশাল পুলিশ ফাঁড়ি মৃত্যুফাঁদ। পুরান ঢাকার 31 নম্বর ওয়ার্ডের মাহুরটুলিতে শতবর্ষীয় বংশাল পুলিশ ফাঁড়ি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বহু আগে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও ভাঙাচোরা দেয়াল, নড়বড়ে ছাদ ও ফাটল ধরা বারান্দার নিচেই প্রতিদিন ডিউটি করছেন 25 জন পুলিশ সদস্য। শনিবার সকালে সরেজমিনে
সরেজমিন ঘুরে যুগান্তরের হাজারীবাগ প্রতিনিধি জানান, প্রাচীন ভবনটি অত্যন্ত ক্ষয়প্রাপ্ত ও অস্থিতিশীল। দেওয়ালে ফাটল, স্যাঁতসেঁতে দাগ, ঝরে পড়া প্লাস্টার ও দুর্বল কাঠের জানালাও দরজা চোখে পড়ে। ভবনের ভেতরে ছোট গাছ জন্মেছে, উঠোলে ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। বংশাল থানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ আলী আধার যুগান্তরকে জানান, তারা পুরোপুরি জানেন ফাঁড়ির বর্তমান অবস্থায় ডিউটি করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। 2023 সালের 30 জুনের বারান্দা ধসে গিয়েছিল। শুক্রবার কোনো অংশ ধসে পড়েনি, তবে এই ভবনে ডিউটি অব্যাহত রাখলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষজ্ঞ অভিমত, বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড 2020 প্রণয়ন সংক্রান্ত স্টিয়ারিং কমিটির সচিব সদস্য এবং হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ আবু সাদেক শনিবার যুগান্তরকে বলেন, বিএনবিসি ভবনের গাইডবুক, সেখানে এলাকাভেদে ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় নির্দেশনা দেওয়া রয়েছে। সেগুলো মেনে ভবন তৈরি করলে উচ্চমাত্রার ভূমিকম্পেও টিকে থাকবে ভবনগুলো। আর বিএনবিসি অনুসরণ না করলে সেসব উচ্চমাত্রার কম্পনে টিকবে না। তিনি বলেন, বিএনবিসি 2020-তে দেশে বিশৃঙ্খল ভবন নির্মাণ নিয়ে নির্দেশনা বাস্তবায়নে একটি কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করেছে। পাশাপাশি ভবন নির্মাণ সংক্রান্ত স্থাপত্য নকশার পাশাপাশি অন্যান্য নকশা অনুমোদনের বাধ্যবাধকতা সুপারিশ করেছে। সেসব বাস্তবায়ন হচ্ছে না। এসব বাস্তবায়ন না হলে ভবনগুলো ভূমিকম্পের উচ্চমাত্রায় হুড়মুড় করে ধসে পড়বে। তিনি জানান, ভূমিকম্পের ক্ষেত্রে দুটি বিষয় বোঝার রয়েছে। প্রথমত ভূমিকম্পের মাত্রা এবং দ্বিতীয়ত ভূমিকম্পের তীব্রতা। ভূমিকম্পের মাত্রা সর্বোচ্চ 9.9 হতে পারে, আর ভূমিকম্পের তীব্রতা সর্বোচ্চ 12 পর্যন্ত হতে পারে। উৎপত্তিস্থলে ভূমিকম্প কত শক্তি নির্গত করেছে তার পরিমাণকে ভূমিকম্পের মাত্রা বলে। আর ভূমিকম্পের তীব্রতা হলো মানুষের অনুভূমি, ভবনের ক্ষতি এবং চারপাশের সামগ্রিক প্রভাব। ভূমিকম্পের মাত্রা কম হলেও তীব্রতা বেশি হয়ে থাকে, তবে এলাকাভেদের ভিন্নতাও থাকতে পারে। বেশি দূরত্বের এলাকায় তীব্রতা কম অনুভূত হয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম যুগান্তরকে বলেন, রাজুক একটি বিশ্বব্যাংকের প্রকল্পের আওতায় দুর্যোগ সহনশীল ভূমি ব্যবহারের পরিকল্পনা করেছে। সেখানে প্রত্যেক এলাকার ভূমিকম্পের ঝুঁকি অনুযায়ী কি ধরনের ভবন তৈরি করা যাবে সে বিষয়ে নির্দেশনা রয়েছে। তিনি বলেন, বিদ্যমান ড্যাপে ওই পরিকল্পনা যুক্ত করা সম্ভব হয়নি। এরপর ড্যাপ সংশোধন হবে, সেখানে ওই পরিকল্পনা যুক্ত করা হবে। প্রতি 5 বছর অন্তর রাজুক ড্যাপ সংশোধন করবে। এখনো রাজুক বিএনবিসি অনুসরণ করে ভবন নির্মাণের অনুমোদন দেয়। কেউ বিল্ডিং কোড অনুসরণ না করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। অর্থাৎ রাজুক আর তীব্রতা সহনশীল ভবন নির্মাণ নিশ্চিত করতে কাজ করছে। উদ্ধার অভিযানে সক্ষমতার ঘাটতি ফায়ার সার্ভিসের। প্রাকৃতিকভাবেই বাংলাদেশ দুর্যোগপ্রবণ অঞ্চল। তীব্র ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে দেশ। শুক্রবারের 5.7 মাত্রার ভূমিকম্প দিচ্ছে সতর্কবার্তা। আতঙ্কে পুরো দেশবাসী। রাজধানী ও বিভাগীয় শহরের বহুতল ভবনে বসবাসকারীরা আছেন বেশি ঝুঁকিতে। দেশে ভূমিকম্প হলে উদ্ধার অভিযানে প্রথমেই ডাক পড়ে ফায়ার সার্ভিসের। তবে বৃহৎ আকারের ভূমিকম্প হলে উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের সক্ষমতা একেবারেই তলানিতে। সারা দেশে মাত্র 14,560 জনের জনবল রয়েছে ফায়ার সার্ভিসের। নেই পর্যাপ্ত যন্ত্রপাতিও। এর মধ্যে ঢাকার 18টি স্টেশনে আছে মাত্র 650 জনবল। সংশ্লিষ্ট সূত্র বলছে, ঢাকায় বড় ধরনের ভূমিকম্প হলে অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজ একত্রে করতে হবে ফায়ার সার্ভিসকে। কেননা ভবনের গ্যাসের লাইন ফেটে আগুন ছড়িয়ে যাবে। রাজধানীতে 21.5 লাখ বহুতল ভবন রয়েছে, আর ফায়ার সার্ভিসের স্টেশন রয়েছে মাত্র 18টি। এসব স্টেশনে যে জনবল ও যন্ত্রপাতি রয়েছে তা দিয়ে একযোগে মাত্র 20 থেকে 25টি ধসে পড়া ভবনে উদ্ধার অভিযান পরিচালনা সক্ষমতা রয়েছে। তবে ভবন ধসে সড়ক বন্ধ হয়ে গেলে ফায়ার সার্ভিসের মুভ করার সক্ষমতাও থাকবে না। ফলে দেশবাসীর মহা এক বিপর্যয়ের মুখে পড়ার সংখ্যা তৈরি হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে, মেগা ভূমিকম্প হলে কোনো দেশের ফায়ার সার্ভিসের পক্ষেই এককভাবে মোকাবিলা করা সম্ভব নয়। পর্যাপ্ত ভলান্টিয়ার প্রস্তুত করছে ফায়ার সার্ভিস। এছাড়া ইতোমধ্যে ফায়ার সার্ভিসকে ডিসেন্ট্রালাইজ করা হয়েছে। নগর বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের শহর থেকে গ্রামে অধিকাংশ ভবন জাতীয় বিল্ডিং কোড মেনে তৈরি না হয় ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ঝুঁকি অনেক বেশি। এক্ষেত্রে ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি প্রশিক্ষিত ভলান্টিয়ার বাড়ানোর বিকল্প নেই। ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ যুগান্তরকে বলেন, ফায়ার সার্ভিসের সক্ষমতা কি ধরনের হওয়া উচিত সেটি নিয়ে ইউএনডিপির সহায়তায় ফায়ার সার্ভিস 2021 সালে একটি প্ল্যান দিয়েছিল সরকারকে। সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা পড়ে। সেই অনুযায়ী কাজ করার কথা, কিন্তু আজ পর্যন্ত হয়নি। তিনি আরও বলেন, বেতনভুক্ত সরকারি কর্মকর্তা কর্মচারী দিয়ে ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলা করা সম্ভব নয়। এটা উন্নত দেশের পক্ষেও সম্ভব নয়। এজন্য প্রয়োজন ভলান্টিয়ার। 2010 সাল থেকে বাংলাদেশ ফায়ার সার্ভিসে 62,000 আরবান কমিউনিটি ভলান্টিয়ার তৈরি করার চেষ্টা করেছিলাম। ইউএনডিপির সহযোগিতায় আমরা যে প্রচেষ্টা চালিয়েছিলাম তাতে 40,000-এর মতো ভলান্টিয়ার তৈরি হয়েছিল। বর্তমানে 2 থেকে 3 লাখ ভলান্টিয়ার হওয়ার কথা ছিল, কিন্তু 3 লাখের দূরে কথা 62,000-ই পুরা করা সম্ভব হয়নি।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের দুয়ারে দুয়ারে ঘুরেছি, ভলান্টিয়ারদের ইকুইপমেন্ট কিনে দেওয়ার মতো সামর্থ্য সরকারের হয়নি। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সারা দেশে ফায়ার সার্ভিসের 537টি স্টেশন রয়েছে। এর মধ্যে ঢাকা শহরে আছে 18টি স্টেশন ও 2টি বিশেষ টিম। বিশেষ টিম দুটি পূর্বাচল ও মিরপুর 10 নম্বরে থাকে। আর ফায়ার সার্ভিসের মোট জনবল রয়েছে 14,560 জন। এর মধ্যে ঢাকার স্টেশনগুলোতে আছে 650 জনবল। প্রয়োজনের তুলনায় এই জনবল অনেক কম বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সংশ্লিষ্টরা। ভূমিকম্পের পর উদ্ধার অভিযানের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও কম। হাইড্রোলিক কাটার, হাইড্রোলিক স্প্রেডার, হাইড্রোলিক র্যাম, এয়ারলিফটিং ব্যাগ, সার্ট ফিশন ক্যামেরা, রোটারি রেস্কিউ স, চিপিং হ্যামার, রেসিপ্রোকেটিং স ও চেইন স বেশি প্রয়োজন হলেও এগুলো অপর্যাপ্ত। ফায়ার সার্ভিসের সংশ্লিষ্টরা বলছেন, ভূমিকম্পের পর কেউ ভবনে আটকে থাকলে তাদের উদ্ধারে হেভি ইকুইপমেন্ট প্রয়োজন, যেমন কাটিং টুলস থেকে শুরু করে ড্রিলিং টুলস, থার্মাল ইমেজার প্রভৃতি। ক্যামেরার মাধ্যমে দেখা হয় বিধ্বস্ত ভবনের মধ্যে মানুষ আটকে আছে কিনা বা বেঁচে আছে কিনা। এগুলো নিয়ে ভলান্টিয়ার এবং ফায়ার সার্ভিসের কর্মীরা একত্রে ভূমিকম্পে উদ্ধার অভিযানে বিরাট একটা ভূমিকা রাখতে পারবে। প্রাথমিক পর্যায়ে 62,000 ভলান্টিয়ার তৈরির কথা ছিল এবং বর্তমানে 2 থেকে 3 লাখ হওয়ার কথা ছিল। বাংলাদেশে যতগুলো সিটি কর্পোরেশন ও ওয়ার্ড আছে সবগুলোতে 200 জন করে এবং ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্সে 200 জন করে ভলান্টিয়ার তৈরির হিসেব করা হয়েছিল। তারা বলছেন, ফায়ার সার্ভিসের জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি প্রয়োজন। প্রত্যেক স্টেশনে এসব যন্ত্রপাতি থাকতে হবে। ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি ভলান্টিয়াররাও সেই স্টেশনের সদস্য হিসেবে তালিকাভুক্ত হবেন। ভলান্টিয়াররা যন্ত্রপাতিগুলো বের করে প্রশিক্ষণ নেবেন। এতে সবসময় প্রশিক্ষিত একটি বিরাট জনবল থাকবে। ফায়ার সার্ভিসের দায়িত্বশীল এক কর্মকর্তা যুগান্তরকে বলেন, এমনিতেই ফায়ার সার্ভিসের জনবল ও যন্ত্রপাতি পর্যাপ্ত নয়। এর উপর বড় ধরনের ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানের জন্য যা যা প্রয়োজন তা নেই। রাজধানীতে বড় ধরনের ভূমিকম্প হলে একযোগে 20 থেকে 25টি বহুতল ভবনে উদ্ধার অভিযানের সক্ষমতা রয়েছে ফায়ার সার্ভিসের। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার অধিকর্তা মোহাম্মদ শাহজাহান সিকদার যুগান্তরকে বলেন, আমরা ভূমিকম্প মোকাবিলার জন্য 62,000 ভলান্টিয়ার ডেভেলপ করছি, যার 55,000 অলরেডি প্রস্তুত। অধিদপ্তরের কর্মকর্তাদের ডিসেন্ট্রালাইজ করা হয়েছে যেন একটি ভবন ভেঙে পড়লে সব কর্মকর্তা আটকে না যায়, কমান্ড ফেল না করে। পূর্বাচলে 60 জনের একটি টিম প্রস্তুত রয়েছে উল্লেখ করে শাহজাহান সিকদার বলেন, জেলা পর্যায় সহ আমাদের সব স্টেশনে ভূমিকম্পে উদ্ধার কাজ করার মতো ইকুইপমেন্ট রাখা আছে। তবে একটি মেগা ডিজাস্টার হলে সেটি মোকাবিলা করার মতো পর্যাপ্ত জনবল আমাদের নেই। এটা উন্নত দেশও নেই। এটার জন্য আমাদের দেশের এসওডি আছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড অর্ডার অফ ডিজাস্টার। তার ভিত্তিতে সেনাবাহিনী, নৌবাহিনী সহ সব বাহিনী সমন্বিতভাবে কাজ করব দুর্যোগ মোকাবিলার জন্য। পাশাপাশি আমাদের ভলান্টিয়াররা আমাদের সহযোগিতা করবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হবে।